আরজিকর আন্দোলনের দ্বিতীয় পর্যায় শুরু হতে চলেছে এমন ভাবার কোনো কারণ নেই যে এই আন্দোলন থেমে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের প্রশাসন একেবারেই নিশ্চিন্ত হয়ে গিয়েছে এমনটা ভাবলে ভুল হবে। সেই প্রসঙ্গেই আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো যে সামনের দিকে কি কি প্ল্যান এবং প্রোগ্রাম রয়েছে, শাসক দলের তরফ থেকেও কিভাবে পরিকল্পনা করা হচ্ছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই আন্দোলনের রেশ কি 2026-এর বিধানসভা পর্যন্ত চলবে। অন্তত যদি সেই পর্যন্ত চলা যায় তাহলে এই প্রশাসনের এই অত্যাচারিত সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গবাসী মুক্তির আলো দেখতেই পারে। এই সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তো নিশ্চিতভাবে জানাবো আজকে আপনাদের সামনে, কিন্তু আজকে প্রথমে যে বক্তব্য আপনাদের সামনে বলে শুরু করব সেটা হচ্ছে ফিরহাদ হাকিম মহাশয়। আসুন, ফিরহাদ হাকিম মহাশয় কলকাতার মেয়র, তিনি কি বলেছিলেন একটা বক্তব্য শোনাতে চাইবো। তিনি ভগবানের কাছে বা আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যে ইনশাআল্লাহ এমন একদিন সময় আসবে যেখানে পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষ উর্দুতে কথা বলবেন। এইটা ছিল তার লক্ষ্য, এক সময় তিনি এই বক্তব্য বলেছিলেন। এই বক্তব্যটা শুনুন। কেন এই বক্তব্যটা আপনাদের হঠাৎ করে দেখাতে যাচ্ছি সেটাও ব্যাখ্যা করব। আগে শুনুন ফিরহাদ হাকিমের এই বক্তব্যটি। इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी बोलेंगे। ये इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी बोलेंगे। শুনলেন বন্ধুরা, একেবারেই নিজেকে বাঙালি বলেন ফিরহাদ হাকিম এবং বলেন যে তিনি নাকি দুর্গাপুজো করেন, কালী পুজো করেন, সবকিছুই করেন, তিনি সেকুলার। অথচ মাঝে মাঝে এমন বক্তব্য বলে ফেলেন যেটা তার ভেতরের যে ইচ্ছা সেটা প্রকাশ্যে চলে আসে। তিনি পাকিস্তানের এক সাংবাদিককে তার এলাকার একটি অংশকে দেখিয়ে বলেছিলেন খুব গর্বের সঙ্গে, এটা ভারতের মধ্যে মিনি পাকিস্তান। সেই মন্তব্য মনে রয়েছে। এছাড়াও আপনাদের মনে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছেন। বেশ কিছুদিন আগে তিনি বলেছেন যে সমস্ত অন্যান্য ধর্মের মানুষদের যদি মুসলমান ধর্মে নিয়ে আসা যায় তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন। সেই বক্তব্য নয় আজকে আপনাদের সামনে আরো একবার শুনিয়ে দেব আপনাদের। তার আগে যেটা দেখাতে চাইবো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা পোস্ট। এই পোস্টটা আপনারা ভালো করে খেয়াল করে দেখুন এবং এই পোস্টটি হচ্ছে 135 নম্বর ওয়ার্ডের উত্তরণ বলে একটি জায়গা। সেখানে আপনারা দেখুন কিভাবে পোস্টারের মধ্যে উর্দুতে লেখা রয়েছে। প্রথমে লেখা রয়েছে উর্দুতে, তারপরে লেখা রয়েছে বেঙ্গলি বাজার, তারপরে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। ভাবুন, বাজারের নাম বেঙ্গলি বাজার অথচ লেখা হয়েছে উর্দুতে এবং ইংরাজিতে। বাংলার কোনো স্থানই নেই। তাই ওই যেমন বলেছিলেন না ফিরহাদ হাকিম মহাশয়, এমন একটা দিন আসবে যেখানে পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষ তারা উর্দুতে কথা বলবেন ইনশাআল্লাহ। জানি না সেই দিকেই তিনি এক কদম এগোলেন কিনা। আসুন শুভেন্দু অধিকারী কি লিখেছেন এই সম্পর্কে আপনাদের পড়ে শোনায়। কলকাতার মহানাগরিক জনাব ফিরহাদ হাকিম সাহেব কি নিজের পূর্ব ঘোষণা মোতাবেক বাংলার অর্ধেক নাগরিকদের উর্দুভাষী বানানোর প্রচেষ্টা কলকাতা পুরসভার মাধ্যমে শুরু করে দিলেন? নয়তো বাঙালি বাজার সাইনবোর্ডে কেন বাংলা ভাষায় ব্রাত্য আর উর্দু জলজল করছে, এটা মনে হয় মেয়র সাহেবের নির্দেশ ছাড়া সম্ভব নয়। বলছি, সাইনবোর্ড, ব্যানার, হোর্ডিংগুলোতে বাংলাকে প্রাধান্য দিন ফিরহাদ হাকিম সাহেব। পশ্চিমবঙ্গে বসবাসকারী 90% মানুষ বাংলাতেই স্বচ্ছন্দ বোধ করেন। আপনি বরং আপনার পছন্দের ধর্মীয় ভাষায়, যেখানে আপনি মানুষের জন্মগ্রহণের সূত্রে তাদের ভাগ্য নির্ধারণ করে থাকেন, সেখানে উর্দু ভাষাকে বেশি প্রাধান্য দিন। বুঝতে পারছেন, বাজারটার নাম হচ্ছে বাঙালি বাজার, সেটাকে মেনশন করা হয়েছে উর্দুতে এবং তারপরে দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ ইংলিশ ব্যবহার করা হয়েছে, অথচ বাঙালি বাজার সেটা বাংলাতেই লেখা নেই। আর ফিরহাদ হাকিম মহাশয় একসময় বলেইছিলেন যে একটা এরকম সময় আসবে যেখানে 50% পশ্চিমবঙ্গের মানুষ উর্দুতে কথা বলবেন। জানি না শুভেন্দু অধিকারী প্রশ্ন তুললেন যে এটা তার প্রথম পদক্ষেপ বা এগুলো তার পদক্ষেপের একটি অংশ কিনা। হ্যাঁ, নিশ্চিতভাবে ফিরহাদ হাকিম মহাশয় এর উত্তর দিলে তিনি কি বলছেন সেটাও আপনাদের দেখাবো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এনারা একেবারেই সামনে থেকে এসে বলেন যে আমরা দুর্গা পুজো করি, কালী পুজো করি, আমাদের থেকে বড় বাঙালি আর কে হতে পারে, অথচ এনাদের কাজকর্মে কিন্তু সেগুলো কোথাও প্রকাশ পায় না। এই কিছুদিন আগে ফিরহাদ হাকিম মহাশয়ের একটি বক্তব্যে একেবারে উত্তাল হয়েছিল পশ্চিমবঙ্গ। তিনি বলেছিলেন যে মুসলিম ধর্ম বাদ দিয়ে যে সমস্ত ধর্মে মানুষ জন্মগ্রহণ করেছেন তারা নাকি দুর্ভাগা এবং আল্লাহ তাআলা খুশি হবে যদি অন্যান্য সম্প্রদায়ের মানুষ মুসলিম সম্প্রদায়ে নিয়ে আসা যায়, তাহলে আল্লাহ তাআলা খুশি হবে। অর্থাৎ একেবারে সম্পূর্ণ একটা
ধর্মান্তকরণের বার্তা ছিল তার মন্তব্যে। যদিও ফিরহাদ হাকিম বলেছিলেন এই মন্তব্য তিনি তৃণমূল নেতা হিসেবে করেননি, একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্য করেছেন। যাই হোক, এই ছেদ যুক্তি নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের কোনো মানুষ গ্রহণ করেনি। তার কারণ এরকম হয় না যে একজন মন্ত্রী বা একজন মেয়র তিনি 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা মন্ত্রী থাকবেন আর 12 ঘন্টা ধর্মীয় প্রচার করবেন, এটা কোনোদিনই হয় না। মন্ত্রী মানে তিনি 24 ঘন্টারই মন্ত্রী। কাজেই প্রত্যেকটা সময় তাকে মনে রাখতে হবে তিনি কোনো ধর্মীয় নেতা নয়, তিনি রাজ্যের একদিকে মন্ত্রী, তিনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা। তাই তার প্রত্যেকটা বক্তব্য সাধারণ মানুষের বক্তব্যের থেকে সম্পূর্ণ আলাদা। আপনাদের শোনাতে চাইবো সেই বিতর্কিত বক্তব্যটি আরো একবার। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। শুনলেন বন্ধুরা, এই সমস্ত বিতর্কিত মন্তব্যগুলো শোনার পর যদি আপনারা মনে করেন যে এগুলো একেবারেই কাকতালীয়, এর সঙ্গে সত্যি সত্যি সমাজকে পরিবর্তনের কোনো রকমেরই যোগসাজশ নেই, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর আপনারা যদি কেউ কেউ মনে করে থাকেন যে আসলে এটাই হচ্ছে ফিরহাদ হাকিমরা যেটা ভেতরে ভাবেন সেটাই তাদের বহিঃপ্রকাশ এবং তারা একটা সুকৌশল নিচ্ছেন যে ভেতরে ভেতরে যেন পরিবর্তনটা আস্তে আস্তে হতে থাকে, যেটাই আপনারা মনে করতে পারেন আপনাদের যুক্তি সহ সেই মতামত লিখে জানাতে পারেন। তবে হ্যাঁ, যেটা আপনাদের বলবো যে ফিরহাদ হাকিম মহাশয়দের এই সমস্ত আচরণগুলো এবং এই আচরণগুলোর পরেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা, এটাই কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে একেবারে শিরদাঁড়াটা সোজা করে রাস্তায় নামতে সাহায্য করেছে। হ্যাঁ, ঘটনার প্রেক্ষিত হচ্ছে আরজিকর কাণ্ড, কিন্তু গোটা পশ্চিমবঙ্গের মানুষ এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদ জানিয়ে তারা মনে করেছেন রাস্তায় নামাটা দরকার, এই শাসকের বিরুদ্ধে প্রতিবাদ জানানোটা দরকার। তা না হলে প্রত্যেকটা দিক থেকে, আপনি যদি সমাজের প্রত্যেকটা দিক দেখেন, প্রত্যেকটা দিক থেকে এমনকি ধর্মীয় দিক থেকেও এই প্রশাসনের যে ভূমিকা তা নিশ্চিতভাবে প্রশ্নচিহ্নর ঊর্ধ্বে কোনোভাবেই ওঠানো যায় না। আপনাদের দেখাতে চাইবো এবার তৃণমূল কংগ্রেসও কিন্তু হাত গুটিয়ে বসে নেই, তার একটা উদাহরণ আপনাদের সামনে দেব। হ্যাঁ, আপনারা বলতেই পারেন যে আরজিকর আন্দোলন নিয়ে প্রথম পর্বের যে আন্দোলন সেটা ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। ডাক্তারি ছাত্রছাত্রীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের টানা বৈঠক, 2-3বার বৈঠকের পর বেশ কিছু শর্ত মেনে নেওয়া হয়েছে, যদিও সেই শর্ত পূরণের মাধ্যমে সমাজের 1% পরিবর্তন হবে না। তা সত্ত্বেও সেই সমস্ত দাবিগুলো পূরণের মাধ্যমে কার্যত বলাই চলে যে আরজিকর আন্দোলনের প্রথম ধাপ শেষ হলেও আন্দোলনটা এখনো ফুরিয়ে যায়নি। যেভাবে ভেতরে ভেতরে আগুনটা এখনো জ্বলছে, যে কোনো সময় আরো একটা বড় আন্দোলন কিন্তু আছড়ে পড়তেই পারে। আর এ সমস্ত বুঝতে পেরেই শাসক দল তথা তৃণমূল প্রশাসন তারা ঠিক করেছে আগামী 30 তারিখে তারাও রাস্তায় নেবে বিরাট একটা মিছিল করতে চলেছে এবং সেই মিছিলের স্লোগান হচ্ছে আমার হাত তোমার হাতে, আমরা সবাই দিদির সাথে। স্লোগান তুলে 175 কিলোমিটার মানব বন্ধন করবে তৃণমূল কংগ্রেস। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে মানব বন্ধন করবে তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন। শনিবার তৃণমূল ভবনের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে একটি বৈঠক হয় এবং সেখানেই চূড়ান্ত হয় যে আগামী 30শে সেপ্টেম্বর রাজ্য জুড়ে 175 কিলোমিটার মানব বন্ধন কর্মসূচি তারা করবেন। তিনি জানিয়েছেন 30শে সেপ্টেম্বর দুপুর 2টো থেকে 3টের মধ্যে তৃণমূলের মহিলা সদস্যরা মানববন্ধন করবেন। সাংগঠনিকভাবে তৃণমূলের 35টি জেলা, সব জেলাতেই এই কর্মসূচি হবে এবং প্রত্যেক জেলাতে 5 কিলোমিটার করে মানববন্ধন করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ টোটাল 175 কিলোমিটার তারা মানববন্ধন করতে চায়। এবার একটু ভালো করে আপনারা খেয়াল করে দেখুন, এই আন্দোলনের ক্যাপশনটা আপনারা দেখুন, আমার হাত তোমার হাতে, আমরা সবাই দিদির সাথে। অর্থাৎ এই আরজিকরের জাস্টিস এই সমস্ত কিন্তু আর কিছু নেই। আন্দোলনের ডাক এখন দিদিকে কৃতজ্ঞতা। বলুন তো, দিদিকে কৃতজ্ঞতা দেওয়ার মতো এই মুহূর্তে এমন কি কোনো পরিস্থিতির সৃষ্টি হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যা যা ঘটনা ঘটছে, আমাদের এই রাজ্য প্রশাসন বা পশ্চিমবঙ্গের মানুষ যে বিপর্যয়ের মধ্যে দিয়ে চলছে, একটা বিরাট অংশের মানুষ বানভাসী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে উল্লেখ করেছেন প্রায় 50 লক্ষ মানুষ দুর্গতির মধ্যে পড়েছে।
এই সময়টা কি বলা চলে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতার জন্য সমস্ত মহিলাকে রাস্তায় নামতে হবে? এটাই হচ্ছে শাসক দল, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস। ভাবুন, আরজি কর আন্দোলন নিয়ে তাদের স্লোগান নয়, স্লোগান হচ্ছে আমরা সবাই দিদির সাথে। মানে এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গের মানুষ তো দিদির সাথে আর কেউ নেই, সেটা তৃণমূল কংগ্রেস খুব ভালোভাবেই বুঝতে পেরেছে এবং সেই কারণেই তারা পাল্টা একটা দেখানোর চেষ্টা করছেন যে দিদি এখনো ফুরিয়ে যায়নি, আমরা যে এখনো শেষ হয়ে যায়নি সেটা বোঝানোর জন্যই এই একটা কর্মসূচি তারা নিচ্ছেন। এবং আপনারা জানেন এর আগেও তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বেশ কিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। অন্তত তৃণমূল কংগ্রেসের ছাত্র সমাবেশে সেই সমস্ত কর্মসূচিগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন। কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে একটা কর্মসূচিও এই আরজি করের আন্দোলনের ধারে পাশে আসতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কর্মসূচিগুলো এতটা দুর্বল এর আগে কখনো কেউ দেখেনি। অথচ এতগুলো আন্দোলন যেগুলো তৃণমূল কংগ্রেস নিল সেগুলোতে সাড়া যেমন পড়েনি, সেগুলো নিয়ে একেবারেই কোনো খবরও পর্যন্ত হয়নি। তাই তৃণমূল কংগ্রেস মনে করেছে যে সমস্ত ব্যর্থতা কাটিয়ে উঠে আরও একবার তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শনের জন্য এই ধরনের একটা আন্দোলন তাদের করতে রাস্তায় নামতে হবে। এবার দেখা যাক যে পশ্চিমবঙ্গের আপামর জনতা স্বতঃস্ফূর্তভাবে কতজন এই মিছিলে অংশগ্রহণ করেন, সেটা কিন্তু আমাদের দেখার বিষয়। এবং এটা বলতে পারি যে তৃণমূল কংগ্রেসের ডাকা এই আন্দোলন অন্তত পশ্চিমবঙ্গের মানুষকে আরো বেশি করে উৎসাহিত করবে যে রাজ্য প্রশাসনের এই আন্দোলন দেখে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ চুপ করে অন্তত বসবে না। তারাও নিশ্চিতভাবে কোনো নাগরিক সমাজের তরফ থেকে পাল্টা মিছিলের ডাক দেওয়া হবে বলে আমি বিশ্বাস করি। তাই যে সিদ্ধান্ত প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত কতটা সার্থক হবে, সাফল্য পাবে, সেটা যেমন একটা দেখার বিষয়, তেমনি আবার এই আন্দোলন আরজি কর কাণ্ড নিয়ে যারা আন্দোলন এতদিন করছিলেন তাদেরকে আরো বেশি সজাগ করে দেবেন যে রাজ্যের শাসক দল কিন্তু তারা নতুন করে ক্ষমতা দেখানোর, ক্ষমতা প্রদর্শনের লড়াইয়ে নামছেন। তাই আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ এরপরে উদ্বুদ্ধ হয়ে আরো বড় লড়াইয়ের যে ডাক দিতে পারেন সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। কি বলবেন বন্ধুরা? আপনাদের মতামত গুরুত্বপূর্ণ। যে কোনো বিষয়ে আপনাদের মতামত লিখে জানাবেন। বিশেষ করে ফিরহাদ হাকিম মহাশয়ের সম্পর্কে শুভেন্দু অধিকারী যে বক্তব্যগুলো বলেছেন তার প্রেক্ষিতে কোনো মন্তব্য থাকলেও লিখে জানাতে পারেন। এখনকার মতো এখানেই শেষ করলাম।